আজকে যার সাথে কথা বলবো তাকে দেখে আমার জীবনানন্দ দাশের দুটো লাইন খুব মনে পড়ছে। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা, মুখ তার সাবস্তির কারুকার্য। তিনি শুধু সুন্দরী তা নন, তিনি একাধারে রাজনীতি যেমন সামলাচ্ছেন সেরকমই দক্ষতার সাথে মাতিয়ে চলেছেন সিনেমার পর্দা। তিনি কে? আলাপ তো করাবই, তার আগে আরেকটা ছোট কথা বলে নি। তিনি কিন্তু কথায় কথায় জানতে পেরেছি একজন ভীষণ ভালো নৃত্যশিল্পী, এবং আমরা কিন্তু একই স্কুলের প্রাক্তনী, সুতরাং বুঝতে পারছেন তো বন্ডটা কিন্তু প্রথম থেকেই খুব স্ট্রং। তাই এই সুন্দর স্ট্রং কনভারসেশন শুরু করতে আলাপ করিয়ে দেব আজকে আমাদের গেস্ট অনন্যা ব্যানার্জির সাথে। প্রথমে যে প্রশ্নটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে বিউটি পেজেন্ট, যেটা সব মেয়ের একটা সুপ্ত ড্রিম, সেটা আপনি সাকসেসফুল হয়েছেন এবং আপনি যে কোনো সময় গিয়ে উঠতে পারেন আমি মিস ক্যালকাটা এভারগ্রিন। তো আমি সেই গল্পটা, সেই জার্নিটা একটু শুনতে চাই। হ্যাঁ, যেটা আমি শায়নিকে বলছিলাম যে এটা কি আমি মিস ক্যালকাটা 1976 না বলে কি 2026 বলবো? একদম এভারগ্রিন। হ্যাঁ, ঠিক কথা। যে আমার এন্টারটেনমেন্টে যাত্রাপথ শুরু হয়েছিল পেজেন্ট, বিউটি পেজেন্ট, এবং আমি শুধু মিস ক্যালকাটা না, আই ওয়াজ লেডি অফ দ্য মিলেনিয়াম। এগুলো আমার হয়েছিল, মানে এই প্রাপ্তিগুলো পাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। তারপরে অবশ্য খানিকটা একটু অন্য পথ, এভিনিউ চেঞ্জ। একদম। আই ওয়াজ ইনটু এভিয়েশন, এবং সেখানেও বেশ অনেকগুলো বছর কাটিয়ে তারপর আমার রাজনীতি। হ্যাঁ। এবং শায়নি, রাজনীতিতে আসাটা এটা বাই চান্স নয়, জানেন তো, আচ্ছা। ইট ওয়াজ বাই চয়েস। ও সুতরাং সেই জায়গা থেকে রাজনীতি, এবং সেটা তাও 2009 থেকে সক্রিয়ভাবে রাজনীতি করা, এবং এখন 2025, অনেকগুলো বছর ইতিমধ্যে কিছুটা সময় বার করে ছবি। তবে ওই শুরুটা বিউটি পেজেন্ট। আপনি তো একাডেমিক দিক থেকেও ইংলিশ অনার্স ছিল আপনার, হ্যাঁ, হ্যাঁ। এবার সেখান থেকে একদম রাজনীতিতে, মানে এটা কি বাড়ির থেকে কোনো কেউ রাজনীতির সাথে যুক্ত ছিল নাকি আপনি প্রথম? শায়নি সেইভাবে রাজনীতির সঙ্গে, আমার দাদু, হ্যাঁ। তিনি একসময় আমাদের দেশের বাড়ি বর্ধমান, কালনা, অম্বিকা কালনা, সুতরাং কালনা মিউনিসিপ্যালিটি থেকে কন্টেস্ট করেছিলেন। আমার আচ্ছা। দাদুর একটা ইতিহাস ছিল, কিন্তু তাও সেটা স্বাধীনতার পরে পরে, আচ্ছা। একেবারে ওই সময়টা অনেকগুলো দিন আচ্ছা, আগে। তার আচ্ছা। মাঝখানে যে জেনারেশন, আমার বাবা কাকা, তারা কেউ রাজনীতিতে আসেননি। হুম, হুম। আমি বোধহয় সেক্ষেত্রে থার্ড অথবা ফোর্থ জেনারেশন আচ্ছা। সেক্ষেত্রে আসা। তবে সেটাই যে একমাত্র কারণ রাজনীতিতে আসা, মানে পরিবারের একটা সূত্র থেকে আসা, সেরকম না, জানেন। বরং আমার মনে হয়েছিল যে ওই যে বললাম, রাজনীতিতে আসাটা এটা বাই চান্স না, দিস ইজ বাই চয়েস। সুতরাং সেই জায়গা থেকে একটা মনে হয়েছিল যে আমার কিছু বক্তব্য, আমার কিছু কথা, আমার কিছু ইচ্ছা, সায়নী, সেগুলো বলার জন্য প্ল্যাটফর্ম লাগে, এবং সেটা এন্টারটেনমেন্টও হতে পারতো, অথবা এন্টারটেনমেন্ট ছাড়া পলিটিক্স, এটাও হতে পারতো, যে প্ল্যাটফর্মে তুমি মানুষের জন্য অনেক কিছু করতে পারো, বলতে পারো। এখন এই দুয়ের মধ্যে আমার মনে হয়েছিল যে এন্টারটেনমেন্টে গেলে অনেকটাই তো ডিরেক্টরস অ্যাক্টর হতে হয়, হুম, হুম, হুম। অর্থাৎ তোমার স্ক্রিপ্টেড থাকে, একদম। যেরকম গল্পের প্রয়োজন সেই রকম করতে হয়। মনে হয়েছিল কোথাও যদি তার বাইরে গিয়ে নিজের প্রয়োজনের কথাটা বলা যায়, এবং সেই জায়গা থেকেই রাজনীতিতে আসা। তবে সেই সময় জানতাম না কোন দল, কিভাবে করব, আদৌ আমি সক্রিয় রাজনীতিতে প্রবেশ করতে পারবো কিনা। হ্যাঁ। সে জায়গা থেকে রাজ্য সরকার এবং তার মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা আমাকে জানাতেই হয়। একদম, একদমই তাই। তিনি আমার খুব ভরসা করেছেন। যাদবপুরের মতন জায়গা, দুটোটা 2015 থেকে 2025 আমি সেখানে জনপ্রতিনিধি, সুতরাং সেটা তো আমার দল দিয়েছে। জননেত্রী এবং অভিনেত্রী এই দুটো জায়গা ব্যালেন্স করা, তারপরে নিজেকে এত সুন্দর করে মেনটেন করা, সেইটার সিক্রেটটা আমি আজকে তো শুনবো। ডিফিকাল্ট কোয়েশ্চেন শাহিদি। অভিনেত্রীর বিষয়টা দিয়ে শুরু করি। দেখো, প্রত্যেক মানুষের ভিতরেই তো ওই অভিনয় সত্তাটা থাকে। হ্যাঁ। সুতরাং সেটা রাজনীতি হোক অথবা যে কোনো অন্য প্রফেশন, হুম, হুম, মানুষের মধ্যেই সেই বোধহয় ওই অভিনয় সত্তাটা থাকে। হুম। ধরো, আমার বাড়িতেই আমি অনেক সময় দেখেছি যে ধরুন রাত্রিবেলা একটু দেরি করে ফিরবো, ফাংশন আছে, জলসা আছে, গান শুনতে যাব, আমি মাকে বলেছি
কিন্তু মা দেখেছি সুন্দর অভিনয় করে বাবাকে অন্যরকম বলে রেখেছে যে এই পাশেই গেছে, বন্ধুর বাড়ি গেছে, এই আসতে দেরি হচ্ছে, এরকম নানা কথা তো দেখেছি। এটা তো কিন্তু তার মানে ওই সত্তাটা তো সবার মধ্যেই আছে। হ্যাঁ হ্যাঁ এখন রাজনীতি করতে গিয়ে অনেকের মনে হয় যে অভিনয়টা কিভাবে করছেন, কিন্তু প্রত্যেক মানুষের মধ্যেই এই সত্তাটা রয়েছে। সেটা রয়েছে। সুতরাং সেটাতে আর অভিনয় যারা করছেন তারা তো সেটা প্রফেশনালি, হ্যাঁ। অভিনয়টাই তো তাদের জীবন এবং জীবিকা। একদম একদম। সুতরাং সেটাতে অসুবিধা হওয়ার কথা না। আর তুমি জননেত্রী বলছিলে সায়নী, আমি আমার দলের শুধু কর্মী। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সদ্য যে সিনেমাটা লহ গৌরাঙ্গ, হ্যাঁ, সেটা হ্যাঁ, সেখানে অপরূপ সুন্দর লাগছে আপনাকে। সেটা আমি দেখে প্রথমে মানে সত্যি মানে ছেলেদের বলবো যে প্রেমে পড়ে যাবে বারবার। সেইখানে অভিনয়ের অভিজ্ঞতাটা একটু শুনতে চাই। সৃজিত মুখার্জির ছবি এই 25শে ডিসেম্বর লহ গৌরাঙ্গের নাম নেই, হ্যাঁ। এই ছবিটি আসছে প্রেক্ষাগৃহে। ছবিটা একটা না অন্যরকম স্প্যানের ছবি, অর্থাৎ ওই 15th সেঞ্চুরি থেকে 21st সেঞ্চুরি, ওই সময় যুগপুরুষ শ্রী চৈতন্যদেব তার যে সময়টায় এবং তার পরবর্তীকালে অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেব যখন, অথবা স্বামী বিবেকানন্দ সময়, অর্থাৎ মডার্ন হিন্দুইজম, তারপরে এখন শ্রী চৈতন্যদেবকে নিয়ে কিভাবে এখনকার জেনারেশন ভাবছেন, এই বিষয়গুলোকে একসাথে একটা সুতোয় গাঁথা, অর্থাৎ 15 to 21st সেঞ্চুরি। এবং সেক্ষেত্রে ব্যক্তিত্ব চৈতন্যদেব। এখন শীতকালে গৌর রসে কতটা ডুব দেবে মানুষ, সুতরাং সেটাই দেখা। তবে ওই যে একটা ইডিওলজি, সেটাকেই বোধহয় সৃজিত মুখার্জি, উনি তো ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার ডিরেক্টর, সুতরাং তিনি নিজে বলছিলেন যে আমার অন্যতম একটা সেরা ছবি, অনেক চিন্তা ভাবনা এবং রিসার্চের পর এই ছবি। সুতরাং এটা শুধু সৃজিত মুখার্জির ছবি আমি আছি, আরো প্রচুর গুণী শিল্পীরা রয়েছেন, শুভশ্রী গঙ্গোপাধ্যায় সহ, ইন্দ্রনীল সহ, ঈশা সহ, প্রচুর, স্মিতা আছেন, আরো প্রচুর, যিশু সেনগুপ্ত নিজে রয়েছেন, দিব্যজ্যোতি আছেন, আরো রূপাঞ্জনা আছেন, আরো অনেকে আছেন, অনেক হয়তো অনেকের কথা নাম এই মুহূর্তে বলতে পারলাম না। প্রচুর গুণী মানুষেরা রয়েছেন, কিন্তু তাদের ছবি বলেই ছবিটা তা না, জানেন সায়নী, এই ছবিটা না বাংলা চলচ্চিত্রে একটা মাইলস্টোন। মানে ছবিটা যেহেতু একটু অন্যরকম, এবং মহাপ্রভু জগন্নাথ পুরী আমাদের সকলের এত কাছের, এবং ওনাকে নিয়ে ছবি, এবং গানগুলো আমি শুনছিলাম ভীষণ মানে সুন্দর। আজকে সকালেই আমি গান শুনছিলাম, মানে গানগুলো, সেক্ষেত্রে আইডি মিউজিক ডিরেক্টর, ওনারও অনবদ্য সৃষ্টি, গানগুলো খুব ভালো, ভীষণ সুন্দর। হ্যাঁ, যদিও প্রচুর কীর্তন আছে, কিন্তু সেটা এখন মিউজিক অ্যারেঞ্জমেন্টটা এত ভালো হয়েছে, গানগুলো খুব ভালো হচ্ছে। আর ওখানে অভিনয় এই শুটিং চলাকালীন কোনো একটা মুহূর্ত যেটা খুব এনজয় করা হয়েছে বা খুব মনে রাখার মতো বিষয়? সৃজিত মুখার্জি বলতে দ্বিধা নেই, খানিকটা হার্ড টাস্ক মাস্টার। নিজেও রিসার্চ করেন, হোমওয়ার্ক করেন, এবং তার সঙ্গে যারা কাজ করছেন তাদেরও এক্সপেক্ট করেন যে সবাই খুব হোমওয়ার্ক করে টরে আসবে। সুতরাং খানিকটা স্কুল বিষয়, হোমওয়ার্ক পড়া নেওয়া, পড়া দেওয়া। আমি দেখেছি ওনার সেই সময় অত্যন্ত তাপ, অর্থাৎ টেম্পারেচার হাই ছিল, জ্বর, কাশছেন, এবং তার মাঝখানে বমিও করছেন, তার মাঝখানে আবার এসে শুটিং করছেন। সেক্ষেত্রে মনে হয়েছিল, তখন অবশ্য প্রভু জগন্নাথকে দেখেছিলাম যে আমার যাতে জ্বর জ্বালা না হয়, কারণ আমি এরকম অত টেম্পারেচার নিয়ে বমি করতে করতে পাঠ করব, আমার জন্য একটা চাপ। যদিও পরিবেশ একটা রোল প্লে করে, জানেন, ভাইটাল রোল প্লে করে। সুতরাং সেক্ষেত্রে যদি দেখেন যে ডিরেক্টর সেরকম টু প্রফেশনাল, তিনি এইসব শারীরিক সমস্যাকে উপেক্ষা করে কাজ করছেন, সেক্ষেত্রে আপনাকেও করতে হবে। তবে এক্ষেত্রে স্ট্রিক্ট ডিরেক্টর না হলে, জ্বর টর হলে করতাম না। মানে স্ট্রিক্ট ডিরেক্টরের সাথে একটুখানি তাহলে ভয়ও ভেতরে ছিল। হ্যাঁ, মানে সৃজিত মুখার্জি ছবি করতে গিয়ে রক্তচাপ বেশ বেড়েছে, একদম তাই, নিজেও রক্তচাপ বেড়েছিল একদম উইন্ডোজে। তবে সেক্ষেত্রে নন্দিতাদি, শিবপ্রসাদ, তারা তাদের স্ট্রিক্টনেসটা একটু অন্যরকম। আচ্ছা। এবং সৃজিত মুখার্জির সঙ্গে কাজ করেছে, আসলে সৃজিত মুখার্জির সঙ্গে ছবিটায় স্ক্রিন টাইমটা অনেকটা বেশি, এবং ডিউরেশনটা মানে কি ওই 3টে সময়তেই আমি আছি। 15th সেঞ্চুরিতে যখন নিতাই গৌরাঙ্গ জন্ম, ওই সময়টা যখন ধরা হয়েছে, তখন পুরীর যে রানী, সেই অংশটাই আমি করেছি, মানে যেখানে চৈতন্যদেবকে নিয়ে এত কর্মকাণ্ড, তার ভক্তি যোগে সবাই যুক্ত হয়েছেন। আবার মাঝখানের সময়টা যখন গিরিশ ঘোষের সময়, রামকৃষ্ণের সময়টা যখন গৌরাঙ্গকে নিয়ে, নিতাই গৌরাঙ্গকে নিয়ে নাটক হচ্ছে, সেখানে আমি শুভশ্রী নিতাই হয়েছেন, আমি বিষ্ণুপ্রিয়া হয়েছিলাম, স্টেজ শো, তাই
এবং পরবর্তীকালে যেখানে ইন্দ্রনীল এবং ঈর্ষা এই নিতাই গৌরাঙ্গকে নিয়েই ছবি করছে, অর্থাৎ এখনকার সময়ে ছেলেমেয়েরা কি ভাবছেন, সেই সময় আমি ঈশার ডিরেক্টর, আমি ওর অ্যাসিস্ট্যান্ট, সুতরাং ওই 3টে সময় ধরেই আছি বলে একটু বললাম যে একটু হার্ড টাস্ক মাস্টার। মানে একটা ছবিতে 3 রকম ক্যারেক্টার, মানে 3 রকম ইয়ে, সেটা তো নিজেকে প্রস্তুত করাটাও একটা অনেক বড় বোধহয় টাস্ক ছিল। প্রস্তুতি আমার মনে হয় আমার রাজনৈতিক জীবন সায়নী, অর্থাৎ প্রতিদিনই তো মানুষের সঙ্গে মেশা এবং তাদের সঙ্গে ওঠা বসা, তাদের সমস্যার সমাধান করা অথবা না করতে পারা, দুটোই। সব যে করে ফেলতে পারছি এমন তো নয়। সুতরাং সব মিলিয়ে প্রতিদিনের যে বেশি করে মানুষের সঙ্গে মেশা, তাতে করে প্রচুর চরিত্র দেখা যায়, বোঝা যায়, সাইকোলজি রিড করা যায়। এটা আমার একটা নিজের ওয়ার্কশপ হয়েছিল বলে আমার ধারণা। তবে আমার মনে হয় যে কিছুটা ওয়ার্কশপ করা প্রয়োজন, প্রশিক্ষণ, সেটা যেভাবেই হোক সেটার খুব প্রয়োজনীয়তা আছে। তবে ছবিটার প্রতি জাস্টিস করা হয়। ট্যালেন্ট তো নিশ্চয়ই থাকবে, সবারই থাকা, কিন্তু আমার মনে হয় যে ওই স্কিল ডেভেলপ করার জন্য আমরা যেমন স্কুলে যাই লেখাপড়া করতে, সেরকম অভিনয় করতে গেলেও যদি একটুখানি পাঠ করে আসা যায়, মানে পড়া সিলেবাসের মতন প্র্যাকটিস, তাহলে ওই কাজটার প্রতি 100% দেওয়া হয়। এটা মানে আমার ব্যক্তিগত মতামত। আর আমার প্র্যাকটিস যেটা বলছিলাম, মানে সবসময় সেটা হয়। আর যখন আমরা স্ক্রিপ্ট নিয়ে বসেছি তখন অনেকবার ডিরেক্টর ন্যারেশন করেছেন, বলেছেন, সিনগুলো বুঝিয়েছেন, বলেছেন। সুতরাং উনি ছবি ওই শুট করতে যাওয়ার আগে একবার সেটা করে করা হয়েছে, তার সেই একটা প্রস্তুতি একটা হয়েছে, মানে একটা ডেমো অথবা মনিটর শুরু হয়েছে, তারপর শুট হয়েছে। এটা সকলেই করেন বোধহয়, কিন্তু তবুও বলবো যে সৃজিত একটু ডিসিপ্লিন এবং একটু বেশি কঠিন মাস্টার মশাই। এই ভিডিওটা যদি সৃজিত মুখার্জি শোনেন তাহলে উনি জানবেন যে মানে সায়নীর কাছে আমি এটা অনেস্ট কনফেশন দিচ্ছি। আর এর পরের প্রশ্নটা যেটা করব সেটা হচ্ছে যে রাজনীতি যে ক্ষেত্রে আপনি রয়েছেন সেখানে তো সাংঘাতিক একটা ব্যস্ততা, সেইখানে মানুষের সাথে ইন্টারাকশন করা হোক বা বিভিন্ন জায়গায় ভিজিট করা হোক, সেইখানে দাঁড়িয়ে এটা আমার ব্যক্তিগত জিজ্ঞাসা এবং আমার মনে হয় আপনাদের সকলের, এই গ্ল্যামারটা কি করে ধরে রাখা হয়, এর সিক্রেটটা কি? এখন সায়নী নিজেই গ্ল্যামারাস, সুতরাং সেই জায়গা থেকে ও প্রশ্নটা আমায় করছে, উত্তরটা কি গ্ল্যামার যখন বলছেন, মানে এটা যদি ভাবছেন যে শুধুই স্কিন সৌন্দর্য, তাহলে খুব অনেস্টলি কনফেস করতে হয় যে এটা না আমি ইনহেরিট করেছি। আমার মা, আমার পরিবারের সবাই এবং আমার আত্মীয় স্বজন আশেপাশে তারা মাকে সুন্দরী বিদুষী বলেই মানে। সুতরাং সেই জায়গা থেকে স্কিন বা মায়ের মতন দেখতে হয়েছি, খানিকটা জিন, গুড জিন ইনহেরিট করেছি। আমার বাবার দিকে সবাই বেশ লম্বা, আমার পিসি, আমার ঠাকুমা, আমার কাকা, সুতরাং আমিও লম্বা হয়েছি 5 ফুট 9 ইঞ্চি। সুতরাং সেটাও আমি ইনহেরিট করেছি, ডিএনএ অথবা গুড জিন। আর 10% সায়নী, সেটা আমার ক্রেডিট 10%, যেটা আমি হয়তো একটু খাবারটা ব্যালেন্স করে অথবা একটুখানি, খুব বেশি সময় তো পাই না, কিন্তু ওরই মধ্যে একটু স্কিন কেয়ার করে একটু মেনটেন করার চেষ্টা করেছি। সামনে তো ক্রিসমাস আসছে, সেই নিয়ে কি প্ল্যান? আপাতত শীতের নলেন রসের সাথে সাথে গৌর রস, আমার ছবি রিলিজ লৌহ গৌরাঙ্গের নাম রে। সুতরাং অন্য সময় রাজনৈতিক ভাবে ক্রিসমাসের দিনগুলোতে আমার এলাকায়, মানে যে কলোনি গুলো আছে সেখানে আমরা ক্রিসমাসের ছোট করে হলো ইভেন্ট করি এবং অন্যান্য আশেপাশে যে চার্চ গুলো হয় সেখানে ভিজিট থাকে, সেগুলো তো থাকবে। তার সঙ্গে ছবির রিলিজ আছে, তো তাই কিছুটা প্রমোশন, যেমন 18 তারিখে মায়াপুর অথবা আরো কয়েকটি জায়গায়, জগন্নাথ মন্দির যেখানে আছে দীঘা, পুরী, সেখানে প্রোগ্রাম আছেন। মানে যেহেতু জগন্নাথ দেবকে নিয়ে এবং জগন্নাথ দেবের যুগপুরুষ নিতাই গৌরাঙ্গ চৈতন্যদেব বলতে তো যেটা বুঝি সেটা তার নামের এবং 500 বছর পুরনো একটা ইতিহাস। সুতরাং সেক্ষেত্রে একটা রিলিজিয়াস রুট দিয়ে উনি রিলিজিয়াস রিফর্মার, মানে ধর্মীয় সংস্কারক সাথে সাথে সোশ্যাল রিফর্ম, একদম সমাজ সংস্কারক, ওই যাত্রাপথে কিছুটা তুলে ধরেছেন সৃজিত মুখার্জি তার ছবিতে। এখন এই ছবির অংশ হতে হতে এবং যুগপুরুষ নিতাই গৌরাঙ্গকে নিয়ে কথা বলতে বলতে খানিকটা ওই গৌর রসে মনটাও একটুখানি ভিজে ভিজে আছে এখনো।
এবং আমরা ভীষণ এক্সাইটেড সেই 25শে ডিসেম্বরের জন্য। আমরাও অপেক্ষা করে রয়েছি। এতদিন শুধু ক্রিসমাস ছিল, এখন লহ গৌরাঙ্গের নামরে সেটাও আমাদের মনে মনে চলছে। সামনে কোন ছবি আসতে চলেছে বা সামনে কি কি কাজ আছে? সায়নী, বেশ কিছু ছবি, যেমন অরিন্দম শীলের কর্পূর হ্যাঁ। ছবিটির ডাবিং শেষ হয়েছে, আচ্ছা। বোধহয় ওটা জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে প্রেক্ষাগৃহে আসবে। আর কৌশিক গাঙ্গুলির একটি ছবি করেছি, ওয়েটিং রুম, আচ্ছা। যেটা ছবিটার শুটিং শেষ, ওটা ডাবিং হবে। আচ্ছা। ব্রাত্য বসুর একটি ছবি শিখর, যেটার শুটিং শেষ, ডাবিংটা হবে। আচ্ছা। আরো একটি ছবি বামা খেপা SVF, আচ্ছা। সেটাও শেষ। ওই আচ্ছা। কিছু কিছু কাজ বাকি আছে। আমার মনে হয় জানুয়ারি থেকে ওই মার্চের মধ্যেই ছবিগুলোর বোধহয় রিলিজ। আচ্ছা, মানে নতুন বছরে বেশ অনেক কটা নতুন সিনেমাতে বছরে বেশ অনেকগুলো ছবি, অনেকগুলো ছবি। অনেকগুলো ছবি, এবং তারপরেই সেটা ধরুন প্রথম 3টে মাস এবং পরের যে 3টে মাস এপ্রিল মে জুন, হুম হুম। সেটা প্রচন্ড গরমে প্রচন্ড চাপের নির্বাচন। মানে দুরকম নেত্রী রূপেই কিন্তু আপনি মানে পুরোটা এবং মে এখনই মাস back পর্যন্ত সায়নি, প্রথম 3 মাস এন্টারটেনমেন্ট, তারপরেরটা মানে কঠিন বাস্তব, বাস্তব, একদম একদম। মানে ইমোশন এন্ড সেরিব্রাল ব্রেন এন্ড একদম ইমোশন। আর এই ব্যালেন্স করে চলাটাই আমার মনে হয়, যারা মানে আপনাকে দেখে অনেক মেয়েরা ইন্সপায়ার হবে, যারা বলে যে এই কি করে সামলে উঠবো বা কি করে পারবো, মানে আপনার মতো মানুষেরাই তাদেরকে ইন্সপায়ার করে বারবার। জানেন, আমার মনে হয় সবাই পারেন, জানেন? হ্যাঁ, একদমই তাই। হয়তো সকলকে মূল্যায়ন করা যায় না, সবাই সেই জায়গায় পৌঁছাতে পারেননি। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাবো, আমার পরিবার, কিছুটা আমি ঈশ্বর বিশ্বাসী মানুষ আনি, কিছুটা আমার পরিবারের সংস্কার, কিছুটা প্রারব্ধ, এবং কিছুটা আমার শিক্ষা, আমার বাড়ির শিক্ষা বললে ঠিক হয়, মানে একেবারে এডুকেশনাল কারিকুলাম অ্যাক্টিভিটিস এর বাইরেও বলছি, একদম মানে পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার বসা, তার বাইরে গিয়েও তো যে শিক্ষা আপনি পান সেটাই তো জীবনে কাজে লাগে। একদম। সব মিলিয়ে আমার মতন কোয়ালিটির মানুষ 10 কোটি জনসংখ্যায় প্রচুর আছে, আমি সুযোগ পেয়েছি। এইটা মানে আপনার মনের পরিচয় দিল যে আপনি কত ভালো মনের একজন মানুষ। তা নয়, কিন্তু এটা ফ্যাক্ট। লাস্টে আমরা শেষের দিকে এসেছি, লাস্ট দুটো কোয়েশ্চেন করব। প্রথমত, আপনি খুব ভালো নাচ করেন, নাচ নিয়ে কিছু প্ল্যান প্রোগ্রাম আছে যে নাচ নিয়ে কিছু ছিল প্ল্যান প্রোগ্রাম, জানেন, ছোটবেলায়। হুম। এবং আমাদের তো উত্তর কলকাতায় বড় হওয়া, অর্থাৎ ছোটবেলা থেকেই বাণীচক্রে ভর্তি করে দেওয়া, আমার মায়ের নাচ গান আঁকা একবারে আমরা শিখে শনিবার আমাদের বাঙালি বাড়িতে যেটা হয় শনি রোববারের জন্য নাচ আঁকা, রবিবার সকালে আঁকার ক্লাস। হ্যাঁ, সেই রকম ভাবে আমার বড় হওয়া। তার সঙ্গে আমার ছিল সকালবেলা, প্রতিদিন সকালবেলা হেদুয়ার জলে সাঁতার কাটা। আচ্ছা। সুতরাং সব মিলিয়ে উত্তর কলকাতা আমার বড় হওয়াটা এইভাবে। হেদুয়া যখন বললেন, আমি একটা কথা জিজ্ঞেস করবো, আপনার স্কুলটা কোথায় ছিল? আমার হোলি চাইল্ড। আমিও হোলি চাইল্ডে পড়েছি। হ্যাঁ, আমিও হোলি চাইল্ডে পড়েছি, মানে আমরা সেম স্কুল। আচ্ছা, এটা জেনে আরো বেশি ভালো লাগছে আমার। সুতরাং সেই জায়গা থেকে আমার নাচ গানের প্রতি একটা ভালোবাসা এবং শেখা তালিম, সেটা তো ছিল। এখন খুব একটা প্র্যাকটিস করে কিছু হয় না, যখন যেরকম সুযোগ হয় সেরকম হয়। ইচ্ছে আছে, কিন্তু মুশকিল হচ্ছে টাইম ম্যানেজ করা। এটা তো রাজনীতি একটা 24 ঘন্টার একটা টাইম ডিমান্ডিং প্রফেশন, জানেন, পেশাটা, এবং একই সঙ্গে এন্টারটেনমেন্ট। বিশেষ করে যদি আপনি ধারাবাহিক করেন, তাহলে আপনার মোটামুটি 10 ঘন্টা সময় লাগে। সেই জায়গা থেকে নাচের জন্য একটু সময় বার করা একটু চাপ, কিন্তু ওই ভালোবাসার জন্য সময় বের হয়ে যায়, জানেন তো, যেমন করে হোক দেখবেন এটা ওটা সেটা করে হয়ে যায়। যে প্রশ্ন করবো নাচ নিয়ে আগামী দিনের কোনো পরিকল্পনা, কারণ আপনি তো ভীষণ ভালো নাচ করেন, সেটা আমি দেখেছি। হ্যাঁ, সেই নাচটা ভালোবাসা থেকে করি, মানে ভালো লাগে বলে। এখন তো সেরকম ভাবে আর কোনো প্র্যাকটিস হয় না সায়নী, কোথাও এই রিদমটা, ভালো লাগাটা শরীরে নিলে ভালো লাগে। এবার সেটা বুঝে, মানে যেখানে মনে হয় যে হয়তো নাচটা করলে সবার ভালো লাগছে করি, অথবা নিজের ভালো লাগছে কোনো যেটা আপনি বলছিলেন যে লাস্ট 1 বছর কোথাও ঘুরতে যাওয়া হয়নি, হ্যাঁ, সেইটা একটা অনেক বড় স্যাক্রিফাইস বাঙালিদের কাছে, যারা আমরা ঘুরতে ভালোবাসি। মানে সেই এখন তো বলেন পরপর প্রোগ্রাম, মানে সিনেমা, তারপরে নির্বাচন, সেখানে এখনো মনে হয় বেড়াতে যাওয়াটা একটু ডিলে। আপাতত মে মাস পর্যন্ত হচ্ছে না, মানে 26-এর মে অব্দি তো নেই। জুন জুলাইতে বর্ষা, সুতরাং জল জমা সমস্যা হয় এলাকায়, তাই থাকতে হয়। যদিও এখন আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম অনেকটা ভালো হয়েছে, সুতরাং সে অর্থে জল এবছরও জমেনি, ক্লাউড বাস ছাড়া। সেই সময় তো গোটা কলকাতায় জলের তলায় গিয়েছিল। সুতরাং আমার মনে হয় জুন জুলাই মাসটা তেমন
এলাকায় জল জমার সমস্যা নিয়ে কষ্ট করতে হবে না। একদম শেষ প্রশ্নে যেটা চলে এসেছি, কথায় কথায় জানতে পারলাম আমরা সেম স্কুলের প্রাক্তনী এবং আমাদের স্কুল খ্রিস্টান স্কুল, সামনে ক্রিসমাস এবং একটা সুন্দর সময় দুজন একসাথে বসেছি। ক্রিসমাস শীতকাল কোনটা বেশি প্রেফার করবেন আপনি, কেক নাকি নোলেন গুড়? নোলেন গুড়ি। নোলেন গুড়। হতে পারে যে খ্রিস্টান স্কুলের ব্যাকগ্রাউন্ড আমাদের, কিন্তু ক্রিসমাস তো অন্য রকমই কেটেছে, কিন্তু তবুও শিকড়টা ভুলে যাই কি করে। একদম সেই সংস্কার, সেই শিক্ষা, সেই বিষয়টা মাথায় রেখে, কারণ বাড়িতে তো নলেন গুড়ের রসগোল্লাই আসতো, সুতরাং সেক্ষেত্রে তাই সেই দিকে পাল্লাটা একটু বেশি ভারী কিছুটা। মানে নোলেন গুড়ের স্বাদে হোক বা কেকের বাইট নিয়ে আমাদের সামনে এই যে আপনি বললেন গৌর রস, সেইখানে আমরা সবাই ডুবতে আর চলেছি। যদি কেকটা আপনি নোলেন গুড়ের করে দেন তাহলে তো আর কথাই নেই। তার মানে আপনি কিন্তু ফুডি, সেটাও আমি একটু বুঝতে পারলাম। খানিকটা, এটা উত্তর কলকাতার এইটা একদম সাবজেক্ট বোধহয়, বুঝেছেন? এত রকম খাবার সেখানে, সেই খাবারের প্যালেট নিয়ে মিত্র ক্যাফের মানে কাটলেট এবং গোলবাড়ির মাংস, এবং আরেকটু গেলে তারাময়ীর, আমার বাড়ির খুব কাছে আচ্ছা অরেঞ্জ মানে রসগোল্লা যে একদম কমলাভোগ, সেটা আমার মামার বাড়ি বর্ধমান, সুতরাং সেখানের সীতাভোগ মিহিদানা। কালনা আমার বাবার দেশের বাড়ি, সেখানকার মাখা সন্দেশ। আরে বলতে বলতে মিষ্টির মানে আমরা নিজেদেরই আমাদের মুখে জল চলে আসছে, এবং এই মিষ্টির কথা বলতে বলতে একটা মিষ্টি আলোচনা, মিষ্টি গল্প, এবং যেটা শেষ করতে একদমই ইচ্ছা করছে না, তবুও কোথাও তো এসে একটা থামতেই হয়। শেষে বলবো কিছু কথা দর্শকদের জন্য, সামনের ছবি নিয়ে আর সমস্ত কিছু নিয়ে, ক্রিসমাস নিয়ে আমার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমি চাইবো আপনাদের শুধু এই বছরটা নয়, অর্থাৎ ক্রিসমাস ইভ বা ক্রিসমাস নয়, তারপরে যে নতুন বছর আসছে, নিউ ইয়ার্স, সুতরাং সেই বছরটা খুব ভালো কাটুক। ক্রিসমাস তো ভালো কাটবেই, তার সঙ্গে লহ গৌরাঙ্গকে নিয়ে এবং ওর চ্যানেল নিয়ে। আর চাইবো, দেখুন, যেহেতু সায়নী নিজে অ্যাঙ্কারিং করছে, ও মহিলা সাংবাদিককে প্রতিনিধিত্ব করছে, এবং আমি নিজেও রাজনীতি থেকে আসছি, সুতরাং সে জায়গায় বলবো যে দেখুন, এই যে সুপার উম্যান, ডিভা, নানা কথা বলেন তো, মা দুর্গার প্রতিনিধি মহিলাদের বলা হয়, সেটা শুনতে খুব ভালো লাগে, আমারও ভালো লাগে, তারা তেমনই কাজ করছে। তবু বলবো যে এইসবগুলো কথা ভেবে নিজের ব্যক্তিগত সুখ, ইচ্ছে, সেগুলোকে জলাঞ্জলি দেওয়ার প্রয়োজন নেই, জানেন? কারণ আপনি সুপার ওম্যান হতে গেলে আপনার ব্যক্তিগতভাবে ইচ্ছা, আপনার ব্যক্তিগত অবসর সময়, ভালো লাগা, এগুলো সব স্যাক্রিফাইস করতে হবে, তবেই আপনি তথাকথিত এরকম সুপার ওম্যান হতে পারবেন। একদম সত্যি কথা, একদম সত্যি কথা। সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটা এই পুরুষতান্ত্রিক সমাজের একটু চিন্তা করে চাপিয়ে দেওয়া না, তো এটা যদি সত্যি সত্যি মনে করে থাকেন, এবং এই গ্র্যাটিটিউড এবং এই অ্যাপ্রোচটা যদি টুয়ার্ডস ফিমেল, মহিলা, নারী, তাদের প্রতি থাকে, সেটা খুব ভালো। কিন্তু ওই সুপার ওম্যানের তকমার সঙ্গে সঙ্গে না আপনাকেও সুপার, আপনি নিজে ওই সুপার ওম্যান হতে গিয়ে আপনার নিজের ভালো লাগাগুলো কোথায় যেন চলে যাবে। একদম একদম সেটা হবার কি প্রয়োজন? আমার তো নিজের মনে হয় যে আমি না পারা যেতে গিয়ে মানে যাত্রাপথে হোঁচট খেয়ে, রক্ত বেরিয়ে, পড়ে গিয়ে তবু উঠে দাঁড়াবো, কিন্তু আমি আমার সময়ে উপভোগ করবো। মানে নিজেকে ভালোবাসাটা খুব দরকার, না হলে বোধহয় ওই যে আপনি বললেন তকমাতে আসবে, কিন্তু নিজের অনেক ভালো লাগা স্যাক্রিফাইস করে দিতে হবে। মনে হয় যে ওই দেওয়া হতে গিয়ে যে ভীষণ পরিশ্রম এবং কষ্ট, সেটা যে কোনো প্রফেশনেই আছে, কিন্তু সেটা করতে গিয়ে যে ব্যক্তিগত কষ্টগুলো আপনাকে জলাঞ্জলি দিতে হয়, তো সেগুলো হয়ে আপনি কি অ্যাচিভ করবেন? আমার তো মনে হয় আমিও পারি না, তাই আমার যারা একদম কোর, অথবা আমি যাদের চিনি জানি না, তাদেরও বলবো এটা পারারও প্রয়োজন নেই, কোনো বিশেষ কিছু অ্যাচিভ মানুষ করে ফেলে না সেটা নিয়ে। একদম, বরং মুহূর্তে বাঁচতে শিখলে সেটা বরং নিজের জন্য বাঁচা হয়, অন্যের জন্য বাঁচা হয়, সকলের জন্য বাঁচা হয়, দশের জন্য বাঁচা হয়। এবং এই মুহূর্তটাকে আমি তো বিশেষভাবে ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগলো কথা বলে, একজন সুন্দর মানুষের সাথে সুন্দর এত সুন্দর সুন্দর আলোচনা টপিক নিয়ে কথা বলে দিনটা তো আমার সুন্দর হয়ে গেল, এবং আমার মনে হয় ক্যামেরার ওপারে যারা রয়েছে তাদেরও আজকের দিনটা খুব মিষ্টি, খুব সুন্দর
এবং ওই গৌর রস আর নলেন গুড়ের রসে ভিজে গেল। আপনারা সকলে ভালো থাকবেন, সাথে থাকবেন, এবং লহ গৌরাঙ্গর জন্য আমরা সবাই অপেক্ষা করে আছি 25শে ডিসেম্বর, তাই তো? একদম। থ্যাংক ইউ, অনেকটা সময় ব্যস্ততার মধ্যে আমাকে দেওয়ার জন্য। ভীষণ ভীষণ ভালো লাগলো কথা বলে। থ্যাংক ইউ সো মাচ। এই বৃত্তটা শেষ হবে যখন বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটা দেখবেন।